আপনাদের মধ্য থেকে অনেকেই ভাবতেছেন ঈদের পর থেকে একটি বিজনেস শুরু করবেন, বাট কোন বিজনেসটি শুরু করবেন সেটি ভেবে পাচ্ছেন না। এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুটি বিজনেস আইডিয়া শেয়ার করব, যেই দুটি বিজনেস থেকে আপনারা ঈদের পর থেকে যে কোনো একটি বিজনেস শুরু করতে পারেন। দুটি বিজনেসই কিন্তু আপনারা ঘর থেকে শুরু করতে পারবেন, ঠিক আছে? আপনাদের কোনো প্রকার দোকান লাগবে না, আপনারা ঘর থেকে শুরু করতে পারবেন। কিভাবে? কারণ আপনার প্রোডাক্টগুলি ঘরেই আপনি তৈরি করে তারপরে বিজনেসটা আপনি শুরু করবেন। এক নম্বর যে বিজনেসটি রয়েছে সেটি হচ্ছে আপনার কাপ দইয়ের হোলসেল ব্যবসা। তো আমরা এই যে বিভিন্ন মিষ্টির দোকানে যে দইগুলি দেখি মাটির পাতিলে, যেমন আধা কেজি, 1 কেজি, 2 কেজি, এই দই নয়, এটা হচ্ছে কাপ দই। মানে দইয়ের ক্যাটাগরি আপনার সেম, বাট এটা হচ্ছে কাপ দই। তো এই দইগুলি মূলত আপনার দেখা গেল যে বিভিন্ন মুদি দোকান, চা হোস্টেলের দোকান, মনোহারি দোকান ইত্যাদি ইত্যাদি এই সমস্ত দোকানে আপনার বিক্রি করে থাকে। এক কথায় যে সমস্ত দোকানে আপনার ফ্রিজ রয়েছে, ঠান্ডা আইটেম বিক্রি করে, তারাই মূলত এই কাপ দইগুলি বিক্রি করে থাকে, ঠিক আছে? এই কাপ দই আইটেমটা নিয়ে কিভাবে ব্যবসাটা শুরু করবেন? আপনি যে কাপ দইগুলি তৈরি করবেন তার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে দুধের প্রয়োজন, মানে আপনার দুধের প্রয়োজন রয়েছে। তো এই দুধের সোর্সটা কিন্তু আপনাকে সর্বপ্রথম করতে হবে, ঠিক আছে? কারণ দুধ যদি আপনি পার ডে না পান তাহলে এই ব্যবসাটা কিন্তু আপনি করতে পারবেন না, তাই না? আর সেজন্য দেখা গেল যে আপনি যেখান থেকে ব্যবসাটা শুরু করবেন সেখানে যদি আপনার দেখা গেলো যে যদি কোনো ফার্ম থাকে, গরুর ফার্ম যদি থাকে, তাহলে আপনি সেই ফার্ম মালিকের সাথে কথা বলতে পারেন যে আমার দৈনিক 20 কেজি, 30 কেজি, 1 মণ, 2 মণ যতটুকু আপনি মানে দই বানাবেন ওই মেজারমেন্টে অত কেজি আপনার দুধ দৈনিক লাগবে। আর সেটাই আপনি তার সাথে বলবেন যে আমার দৈনিক এত কেজি দুধ লাগবে, ঠিক আছে? এবং আপনি যদি ফার্ম না পান তাহলে দেখা গেলো যে আপনার পার্শ্ববর্তী যদি কোনো গৃহস্থ থাকে, একজন না হোক 2 জন মিলিয়ে, 3 জন মিলিয়ে হলেও আপনি গৃহস্থের সাথে কথা বলে 3 গৃহস্থের কাছ থেকে আপনি দুধ নিতে পারেন, 10 গৃহস্থের কাছ থেকে আপনি দুধ নিতে পারেন। অর্থাৎ আপনাকে দুধ দুটি জায়গা থেকে ম্যানেজ করতে হবে। তার পাশাপাশি এই দই বানানোর জন্য আপনাকে ওয়ান টাইম যে কাপগুলি রয়েছে বা গ্লাস বলি আমরা, যেটার মধ্যে আপনি মূলত দই বানিয়ে রাখবেন এবং মার্কেটে সেল করবেন, ঠিক আছে? এই ওয়ান টাইম গ্লাসগুলি আপনাকে ক্রয় করে নিয়ে আসতে হবে। তারপরে দই বানানোর জন্য যে আরও প্রাসঙ্গিক যে কিছু উপকরণ রয়েছে যেটা দইয়ের মধ্যে দিতে হয়, এগুলিতে আপনি ক্রয় করবেনই, সেটা আর আমি বলে ভিডিওটি লং করতেছি না। এখন এই যে দইটা আপনি বানাবেন, এখানে কিন্তু সর্বপ্রথম আপনার বানানোর মধ্যেই কিন্তু ইনশিওর করতে হবে যে আপনার দইয়ের কোয়ালিটি কেমন হচ্ছে। কারণ আপনার প্রথম অবস্থায় এই দইয়ের কোয়ালিটি আপনি যত ভালো করবেন মনোযোগ সহকারে, আপনার এই প্রোডাক্টটা চলার কিন্তু সম্ভাবনা ততটাই বেড়ে যাবে। আপনি প্রথমেই যদি ফাঁকিবাজি করেন যে আমার দইটা আমি অতটা ভালো করতেছি না, আমার প্রফিট কম হচ্ছে, একটু বেশি প্রফিট করব, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কোনো বুদ্ধি কিন্তু মাথার মধ্যে নিয়ে আসা যাবে না। প্রথম দিকে আপনাকে কোয়ালিটি ভালো করতে হবে। আমার মতন মানুষ যদি আপনার বানানো দই যদি 1 গ্লাস আমি খাই, তাহলে দেখা গেলো যে দ্বিতীয় গ্লাস যাতে আমার খেতে মন চায় ওইভাবে আপনাকে বানাতে হবে, ঠিক আছে? তাহলে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ফার্স্ট টাইম মার্কেট ধরার জন্য ভালো করে কোয়ালিটির উপরে ফোকাস দিয়ে প্রোডাক্টটা তৈরি করতে হবে, ঠিক আছে? এখন এই দইটা আপনার বাড়িতে আপনি বানাবেন। দেখুন, দই বানানো কিন্তু আহামরি কোনো মানে ডিগ্রির কোনো প্রয়োজন পড়ে না, কোনো লেখাপড়ার প্রয়োজন পড়ে না, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? দই ছেলেরা মেয়েরা সবাই কিন্তু বানাতে পারে। আপনি না বানাতে পারলেও জাস্ট আপনি 1 সপ্তাহ যদি একটু দেখেন তাহলে আপনি দই বানাতে পারবেন। আর দেখার জন্য ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে, দই কিভাবে বানাবেন টিউটোরিয়াল ভিডিও রয়েছে, ওগুলি আপনি দেখতে পারেন। এছাড়াও আপনার পার্শ্ববর্তী অনেক মানুষ রয়েছে যারা এই দই বানানোর মধ্যে অনেক পারদর্শী, ঠিক আছে? আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। এখন যদি আমরা আসি যে এই আপনার বানানো দইগুলি আপনি কিভাবে কোথায় বিক্রি করবেন, তাই না? তো দেখুন, এই যে আপনার দইগুলি, এই দইগুলি আপনার এলাকার মধ্যে যে সমস্ত দোকানদাররা রয়েছে, যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে এই দইগুলি কারা বিক্রি করে বা কোন দোকানদাররা বিক্রি করে, এই সমস্ত দোকানে আপনার এই দইগুলি আপনি তাদের কাছে বিক্রি করবেন। এখন ফার্স্ট টাইম আপনি যখন ব্যবসাটা শুরু করবেন তখন দেখা গেল যে আপনি দই বানানোর পূর্বে আপনার এলাকার মধ্যে একটু ঘুরে বিভিন্ন দোকানদারের সাথে একটু পরিচিত হন। তো বিক্রি করাটা তো এত সহজ না, তাই না? এখানে তো আপনাকে একটি কৌশল বা একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। তো অভিজ্ঞতাটা কোনটা? আপনি প্রোডাক্ট বানালেন আর দোকানে গেলেন, দোকানদার রেখে দিল, বিষয়টা এরকম নয়। দোকানদারকে আপনাকে বোঝাতে হবে, দোকানদারকে আপনাকে ভালোভাবে বোঝাতে হবে, আপনার এই দই সম্পর্কে বলতে হবে, ঠিক আছে? তাকে সর্বপ্রথম আপনাকে বেশি করে দেওয়া যাবে না, তাকে বোঝাতে হবে যে ভাই আপনি আমার 5 পিস দই বিক্রি করে দেখেন,
5টা কাস্টমারের কাছে আপনি বিক্রি করবেন। যেহেতু আপনি দই বিক্রি করেন, আমি ছাড়াও তো আপনি অন্যান্য মানুষের দই বিক্রি করেন, তাই না? তো আপনি আমার 5 পিস দই বিক্রি করেন, যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমার দইটা কোয়ালিটির দিক থেকে এগিয়ে এবং সব দিক থেকেই এগিয়ে এবং কাস্টমারও আমার দইটা খেয়ে ভালো বলতেছে, তখন আপনি 5 পিসের জায়গায় আপনার যত পিস মন চায় আপনি তত পিস তখন আমার কাছ থেকে আপনি নিতে পারবেন। তো এইভাবে যখন আপনি বলবেন, তখন এখানে কিন্তু আপনার একটি কৌশল প্রয়োগ করা হলো। কোনটা? অনেকেই গিয়ে বলে যে ভাই 20 পিস নেন, 40 পিস নেন, এটা বলা যাবে না। যখন আপনি 5 পিস অফার করবেন, তখন ওই দোকানদার না নিতে মন চাইলেও যখন সে দেখবে যে পরিমাণে অল্প, মানে মাত্র 5 পিস, হ্যাঁ, মানে নতুন অবস্থায় তো এমনিতে আপনাকে চিনতেছে না, আপনার প্রোডাক্ট সম্পর্কে অভিজ্ঞতা নেই, তারপরে আপনি 20 পিস 50 পিসের কথা বলতেছেন, তখন সে নার্ভাস হয়ে বলবে না ভাই আমার কোনো মালেরই প্রয়োজন নেই। এটা কিন্তু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে? তখন সে কিন্তু না করে দেয়। আর যখন আপনি অল্প করে বলবেন 5 পিস 3 পিস, হ্যাঁ, এরকমভাবে যখন বলবেন, তখন সে বলবে আচ্ছা ঠিক আছে 5 পিস তো, আচ্ছা দিয়ে যান, বিক্রি করে দেখি, ঠিক আছে, নর্মালের মধ্যে সে কিন্তু নিয়ে নিবে। তো এইভাবে আপনাকে পলিসি প্রয়োগ করে বা কৌশল প্রয়োগ করে প্রত্যেকটা দোকানে দোকানে দিতে হবে। এখন যদি আসি যে আপনি দৈনিক কি পরিমাণ সেল করতে পারবেন, মানে সম্ভাব্য সেলের কথাটা বলি, ঠিক আছে? তো দেখুন, আপনি ধরেন ব্যবসাটা শুরু করলেন, এখন ধরেন আপনি আপনার এলাকার মধ্যে 50টা দোকান রয়েছে। এখন 50টা দোকানে তো আপনার সেল হবে না, তাই না? সর্বপ্রথম থেকে আমি 30টা দোকানে ধরি, ঠিক আছে? 30টা দোকানে আপনি ধরেন সেল করলেন। তো 30টা দোকানে আপনি ধরেন 20 পিস করে মাল দিলেন, দৈনিক 20 পিস করে মাল দিলেন। তো দৈনিক যদি আপনি 20 পিস করে মাল দেন, তাহলে দেখা গেল যে আপনার 600 পিস দই এখানে হচ্ছে, কাপ দই। তো এর মধ্যে দেখা গেল যে আপনার 25 টাকার বা 30 টাকার ধরেন আপনি 400 পিস এবং বাকি 200 পিস ধরেন আপনি 10 টাকারটা তুলনামূলকভাবে একটু কম চলে, 25 টাকা বা 30 টাকারটাই আপনার বেশি চলে, ঠিক আছে? এখন এই যে আপনার 10 টাকার দইটা, তার পাশাপাশি 25 টাকার দইটা, তাই না? এখন 10 টাকার দইটাতে ধরেন আপনার যত রকমের খরচ রয়েছে, একদম পরিবহন থেকে শুরু করে তারপরে মানে যত রকমের খরচ রয়েছে সমস্ত খরচ বাদ দিয়ে ইন টোটাল আপনি 1 টাকা প্রফিট রেখে আপনার এই মালটা আপনি দোকানে দোকানে সেল করলেন। ধরেন 8 টাকা খরচ হয়েছে, আপনি 9 টাকায় বিক্রি করলেন, অথবা আপনার 60 টাকা খরচ হয়েছে, আপনি 8 টাকায় বিক্রি করলেন, দোকানদার এখানে 2 টাকা প্রফিট করবে, ঠিক আছে? দোকানদারকে 2 টাকা দিতে হবে। তো সেজন্য আপনি 60 টাকার মধ্যে কভার করলেন, 8 টাকায় আপনি বিক্রি করলেন, তাহলে 1 টাকা এখানে আপনার সম্ভাব্য প্রফিট হচ্ছে এক পিস মালে। তার পাশাপাশি দেখা গেল যে এই যে 25 টাকার যে মালটা, যে দইটা, এইখানে দেখা গেল যে আপনি সমস্ত খরচ একদম কমপ্লিট আপনি 16 টাকার মধ্যে শেষ করলেন। 16 টাকার মধ্যে শেষ করলেন, আপনি দোকানদারের কাছে 18 টাকায় বিক্রি করলেন, তাহলে এখানে আপনি 2 টাকা প্রফিট করলেন। যদি যাই হোক, এক কথায় হচ্ছে যে আপনি বড়টা থেকে 2 টাকা এবং ছোটটা থেকে 1 টাকা, তাই না? তো এখন বড়টা যদি 400 পিস আপনি মানে বিক্রি করে থাকেন, তাহলে 400 পিস থেকে ধরেন 2 টাকা করে হলে এখানে 800 টাকা সম্ভাব্য, তাই না? তার পাশাপাশি 1 টাকা করে 200 পিস মালে আপনার 200 টাকা, তাহলে এখানে 600 এবং 200 টাকা, তাহলে এখানে আমাদের 800 টাকার মতন একটি প্রফিট আসতেছে, মানে সম্ভাব্য যে প্রফিটটি, তাই না? তো এটা হচ্ছে মাত্র 30টি দোকানে আপনি 20 পিস করে মাল যদি বিক্রি করেন তার একটি হিসাব, একদম প্রথম অবস্থায়, মানে স্টার্টিং এর ক্ষেত্রে। এখন এই যে আমি হিসাবটা দিলাম, এটা যাতে আপনি এই ব্যবসার বেসিক যেটি সেলের বিষয় সেটা যাতে আপনি বুঝতে পারেন। এখানে কিন্তু মানে আমি ফিক্সড করে কোনো কথা বলতেছি না বা গ্যারান্টিও দিচ্ছি না। কেন? কারণ এই যে আমি 30টা দোকানে 20 পিস করে কথাটা বললাম, এখানে দেখা গেলো যে 30টা দোকানে 10 পিস করে আবার 300 পিস হতে পারে, আবার দেখা গেলো যে আপনার 30 পিস করে আবার 900 পিসও হতে পারে, আবার দেখা গেলো যে আবার 30টা দোকান নয়, আপনি 50টা দোকানে বিক্রি করতেছেন, 60-70টা দোকান আপনি বিক্রি করতেছেন, তাই না? তো এটা হচ্ছে যে আপনার ব্যবসাটা যখন আপনি শুরু করবেন তখন থেকে আপনি যত পরিচিত হবে, আপনার মালের কোয়ালিটি যত ভালো হবে, দিন যত যাবে আস্তে আস্তে আপনার সেলের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এটা জাস্ট একটু বোঝানোর জন্য আপনাদেরকে আমি হিসাবটা দিলাম, ঠিক আছে? এই কাপ দইয়ের ব্যবসার একটি সিজন হচ্ছে গরমের যে 6 মাস অথবা 5 মাস, ঠিক আছে? এখন আমরা পুঁজির বিষয়ে যদি আসি, দেখুন এই ব্যবসাটি করার জন্য আপনি দেখা গেল যে 1020 টাকা পুঁজি নিলেই আপনি ব্যবসাটি করতে পারবেন। এখন 1020 টাকা কেন লাগবে? দেখা গেল যে আপনি যে মানে
সর্বপ্রথম যে দইটা বানাবেন, যেমন আপনি দইটা দুধ ক্রয় করলেন, ওয়ান টাইম গ্লাস ক্রয় করলেন, লেবেল বানালেন, ইত্যাদি ইত্যাদি, এগুলি ধরেন 1000-10 টাকা। এবং তার পাশাপাশি ধরেন আপনি যে এই মালগুলি দোকানে দোকানে সেল করবেন, এখানে একটি পরিবহনের বিষয় রয়েছে, সেটা একটি ভ্যান হতে পারে অথবা একটি সাইকেল হতে পারে, যে কোনো মাধ্যমে তো আপনাকে দোকানে দোকানে মালগুলি পৌঁছে দিতে হবে, তাই না? তো সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার মালের পরিমাণ যদি বেশি হয়, তাহলে আপনি 1000-10 টাকা দিয়ে একটি ভ্যান বানিয়ে নিতে পারেন অথবা একটি সাইকেল আপনি ক্রয় করে নিতে পারেন, ঠিক আছে? এর জন্যই আমি 1020 টাকা ধরেছি এই ব্যবসাটি স্টার্ট করার জন্য, ঠিক আছে? এখন আমরা যদি আসি 2 নম্বর ব্যবসার মধ্যে, হ্যাঁ, তো সেই ব্যবসাটি হচ্ছে যে আপনার এই দইয়ের মতোই আপনি আপনার নিজের ঘরে বা নিজের বাড়িতে স্পেশালভাবে চানাচুর বানাতে পারেন। এবং এই চানাচুরটা আপনি দেখা গেল যে আপনার নিজের বাড়িতে বানিয়ে তারপরে আপনি এই চানাচুরগুলি দেখা গেলো যে 100 গ্রামের প্যাকেট করতে পারেন, 250 গ্রামের প্যাকেট করতে পারেন, 500 গ্রামের করতে পারেন, এভাবে প্যাকেট করে। এবং তার পাশাপাশি আপনি দেখা গেলো যে সাদা যে প্লাস্টিকের বয়মগুলি রয়েছে, এই বয়মও আপনি জার আইটেম বানাতে পারেন। দেখা গেলো যে 250 গ্রামের বয়ম, 500 গ্রামের বয়ম, 100 গ্রামের বয়ম প্যাকেটের পাশাপাশি। তো এই 2 আইটেমের চানাচুর প্যাকেট এবং এই জার, এটা আপনি বানিয়ে আপনি বিক্রি করতে পারেন ওই দইয়ের মতোই। আমি দইয়ের যে বিষয়টা এতক্ষণ পরে যেভাবে বুঝালাম, এইভাবে প্রত্যেকটা দোকানে দোকানে আপনার এই স্পেশাল চানাচুরটা আপনি বিক্রি করবেন। এখন ফার্স্ট অফ অল আপনাকে এই চানাচুরের প্যাকেটের উপরে লেবেল লাগানোর কোনো প্রয়োজন নেই বা মোড়কজাত করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? সর্বপ্রথম আপনার এই চানাচুরগুলি আপনি ঘরোয়া পরিবেশে যে আপনি বানাচ্ছেন এটাই পরিচিত করান, হ্যাঁ, এটা বলে আপনি বিক্রি করেন। আপনি আপনার চানাচুরের প্যাকেটের উপরে এবং বয়মের উপরে আপনি একটি স্টিকার বা লেবেল শুধুমাত্র জাস্ট একটু লাগিয়ে দিতে পারেন এবং সেখানে আপনি লিখে দিতে পারেন যে স্পেশাল ঘরোয়া সুস্বাদু চানাচুর, বা আর একটু কাস্টমাইজ করে লিখে দিলেন। তো এইভাবে আপনি কিছু কিছু দোকানে একটু সেল করতে থাকেন যে আপনার স্পেশাল চানাচুরটা, বা আপনি যে কাস্টমাইজ করে এত সুন্দর করে চানাচুরটা যে বানাচ্ছেন, এবং আপনার চানাচুরটা মানুষ যখন খাবে তখন কি পরিমাণে সারা পড়তেছে এটাকে একটু দেখার চেষ্টা করুন। তারপরে যখন আপনি বুঝবেন যে না, আমি যে সর্বপ্রথম আমার এই চানাচুরটা যে আমি বানাচ্ছি, মার্কেটে যে দিচ্ছি, হ্যাঁ, দোকানদারদের যে আমি বুঝিয়ে দিচ্ছি, তারা যে বিক্রি করতেছে, কাস্টমারও ভালো বলতেছে, এবং আমি সর্বপ্রথম 10 কেজি চানাচুর বিক্রি করেছিলাম, এখন দেখি আমার কাছে 20 কেজি চানাচুর চাচ্ছে বা 20 কেজি বিক্রি করা যাবে। এই পরিস্থিতি যখন তৈরি হবে, হ্যাঁ, আপনি যখন ধীরে ধীরে 1 মাস 15 দিন পরেই তো বুঝে যাবেন যে না, আপনার চানাচুরটা চলবে নাকি চলবে না, মানুষ অ্যাকসেপ্ট করবে নাকি অ্যাকসেপ্ট করবে না। যদি দেখেন যে না, ভালো কিছু আসতেছে, তখন দেখা গেল যে আপনি এই মোড়কজাত করার জন্য প্রস্তুতি নিতে পারেন। তো মোড়কজাত করার জন্য প্রস্তুতি কোনটা, সেটি হচ্ছে আপনাকে BSTI অনুমোদনটা নিতে হবে। তাহলে আপনি আপনার মতো করে একদম কাস্টমাইজ করে যত রকমের ডিজাইন রয়েছে করে আপনি মোড়কজাত করতে পারবেন, স্টিকার লাগাতে পারবেন, ঠিক আছে? আমি মনে করি যে এই যে আপনি চানাচুর আইটেমটা, এটাও দেখা গেল যে আপনি এমনভাবে বানাতে পারেন যে মানুষ আপনার চানাচুর মুখে দিলে বলবে যে হ্যাঁ, চানাচুরটা আসলে সত্যি টেস্ট। প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটির উপরে নির্ভর করে। আপনি হয়তো আমার কথা শুনে, আমি জানি না আপনি অবহেলা করতেছেন কিনা বা আপনি তেমন গুরুত্ব দিচ্ছেন কিনা, তবে আমি মনে করি যে আপনি আজকে একটি প্রোডাক্ট বানাবেন, সেই প্রোডাক্টের যদি কোয়ালিটি ভালো হয়, মানুষ যদি খেয়ে ভালো বলে, তাহলে আপনার এই প্রোডাক্ট মানুষ অ্যাকসেপ্ট করবে, আপনিও একসময় অনেক দূর যেতে পারবেন। এবং এই যে চানাচুর আইটেমের যে সম্ভাব্য যে একটি প্রফিটের যে হিসাব বা সেলের যে হিসাব, সেটা একটু বলি। দেখুন, আপনি যখন চানাচুর আইটেমটা বানানো শুরু করবেন, তখন আপনি 100 গ্রাম 200 গ্রাম এইভাবে হিসাব করবেন না, ঠিক আছে? আপনি হিসাব করবেন যে আপনি আজকে কত কেজি চানাচুর আপনি এরকম 500 গ্রাম, আধা কেজি, 100 গ্রাম এভাবে প্যাকেট করলেন। ওইটা হচ্ছে আপনার প্যাকেটের হিসাব, কিন্তু আপনার কাছে মূল হিসাবটা থাকবে যে কত কেজি চানাচুর আপনি এইভাবে প্যাকেট করেছেন। ফর এক্সাম্পল 10 কেজি চানাচুর এক্সাম্পল। এখন এই 10 কেজি চানাচুরে ধরেন আপনি প্রতি কেজি চানাচুরে 20 থেকে 30 টাকার মতন একটি প্রফিট রাখলেন আপনার সমস্ত খরচ বাদ দিয়ে। এখন 10 কেজি চানাচুর যদি 30 টাকা প্রফিটে যদি আপনি দোকানে দোকানে হোলসেল বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার 300 টাকা আসতেছে। যদি আপনি 20 কেজি বিক্রি করেন তাহলে 600 টাকা আসতেছে। যদি আপনি 30 কেজি বিক্রি করেন তাহলে 900 টাকা আসতেছে, তাই না? এখন আমি যেখানে কেজি প্রতি 30 টাকা দেখালাম, এটা হচ্ছে কম করে দেখালাম। আপনি এর চাইতে 5 টাকা কমও বেশিও করতে পারেন, আবার 5 টাকা আপনি কমিয়েও করতে পারেন। এক কথায় আপনি কেজিতে 20 থেকে 30 টাকার মতন সম্ভাব্য প্রফিট রাখবেন। এখন আপনি যত কেজি চানাচুর আপনি দৈনিক সেল করতে পারেন, ওরকম ওই সেলের অনুপাতে ওরকম একটি প্রফিট কিন্তু আপনার আসবে। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে দেখুন, এই ভিডিওতে আমি যে 2টি ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি, এই 2টি ব্যবসাই আপনার গ্রাম অথবা শহরে
মোটামুটি ভালো একটি চাহিদা রয়েছে। আপনার জায়গা থেকে আপনি একটু বুঝে শুনে নিজের উদ্যোগে সিদ্ধান্ত নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। দই এবং চানাচুর এটা আপনার বিবেক থেকে একটু জ্ঞান খাটিয়ে দেখুন যে এই দুটি প্রোডাক্ট মার্কেটে চাহিদা রয়েছে কি নেই। ঠিক আছে, তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।